আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন পর আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে, যে অধিকার স্বৈরাচারী শাসন আমলে কেড়ে নেওয়া হয়েছিল। সোমবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী এক টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এই আলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হয়। আলোচনার ফল হিসেবে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক কমে 20% নামিয়ে আনার বিষয়টি উল্লেখ করা হয়। আলাপকালে মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বৃহৎ জানাজার কথাও স্মরণ করেন। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের এই আদেশ দেওয়ার কথা রয়েছে। গ্রেফতারকৃত সেনা কর্মকর্তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, কর্নেল KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম। পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাবুবাজারের হাজি টাওয়ার নামের 13তলা ভবনের 6 তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 6টা 40 আগুনের খবর পেয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের 2টি, সিদ্দিক বাজারের 5টি এবং সূত্রাপুর ফায়ার স্টেশনের 2টি সহ মোট 9টি ইউনিট কাজ করে। সকাল 7টা 20 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল 8টা 10 পুরোপুরি নির্বাপন করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের লোকজন প্রথমে আইসা একটা পার্টি আগুন নিবানোর কাজ শুরু করছে, আর আরেকটা সিঁড়ি আছে পিছন সাইডে, এটা আবাসিক লোকজন নামা শুরু করে 13তলা পর্যন্ত আমাদের লোকজন উঠছে এবং সবাইকে রুম থেকে বের করে নিয়ে আসছে, কোনো সমস্যা হয়নি। দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। দিনাজপুরে আজ তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় মানুষের জুবুথুবু অবস্থা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চলছে। দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, এই মাসে তাপমাত্রা হ্রাস পাবে এবং কনকনে শীত সহ শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। উত্তরের জেলা নীলফামারীতেও জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশা ও শীতল বাতাস বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। দিনাজপুরে শীতের তীব্রতা নিয়ে কথা বলছে স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেনের সাথে। ফারুক, শীতের তীব্রতায় সাধারণ খেটে খাওয়া মানুষের ভোগান্তি কেমন দেখছেন দিনাজপুরে, জানাবেন। মালিহা, আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর শহরেরই সুইহারি এলাকায়। এটি একটি গ্রাম এলাকা। আপনাকে বলে রাখি যে এই মাসের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে মূলত শীতের তীব্রতা আস্তে আস্তে করে শুরু হয় এবং আজকে 23 তারিখ, আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস 12.8 ডিগ্রি। আমি ইনচার্জের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আমাকে জানিয়েছেন এই মাসে কিন্তু আপনার শীতের তীব্রতা যেমন বাড়বে তেমনই কিন্তু আপনার শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আর খেটে খাওয়া মানুষের যে চরম দুর্ভোগ, এটি মানে অবর্ণনীয়। যেমন আপনার সকালে আপনার খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে অটো চালক রয়েছেন, তারা কিন্তু গরম কাপড়ের অভাবে অর্থাৎ বাড়ি থেকে বের হতে পারছেন না। আর আমি সকালে দিনাজপুর সদর হাসপাতালে গিয়েছি, মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেছি এবং বিশেষ করে শিশু হাসপাতালগুলিতে
আমি দেখেছি যে আপনার যারা শিশু রয়েছেন এবং বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং এই হাসপাতালগুলিতে কিন্তু শিশু এবং বয়স্ক রোগীর চাপ কিন্তু অনেকটাই বেড়েছে। আর আপনার যারা আপনার সেবা দিচ্ছেন বিশেষ করে নার্স, চিকিৎসক, ইন্টার্নি সবাই কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আর আপনার কুয়াশার তীব্রতা এত বেশি বেড়েছে যে আপনার দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে কিন্তু আপনার যানবাহন চলাচল করছে। আরেকটি জিনিস বলে রাখি যে বিশেষ করে দিনাজপুরে যে সমস্ত নদী অঞ্চল রয়েছেন, নদীর তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে আছেন। সব কিছু মিলিয়ে আমাকে আবহাওয়া অফিসের ইনচার্জ জানিয়েছেন এই ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে শীতের তীব্রতা দিনাজপুরে বাড়ছে। তা আমার কাছে এই ছিল শীতের সর্বশেষ সংবাদ। জানছিলাম শীতের খবর। নাটোরের সর্বোচ্চ বিদ্যাপীঠ নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, আন্দোলন সংগ্রাম সহ নানা ইতিহাসের ধারক জেলার এই শিক্ষা প্রতিষ্ঠানে নেই ছাত্র হোস্টেল। একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণার 1 দশক পার হলেও নির্মাণ হয়নি নতুন কোনো ছাত্রাবাস। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আবাসিক শিক্ষার্থীদের। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। 1956 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ, যা এনএস কলেজ নামে পরিচিত। এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত প্রায় 12,000 শিক্ষার্থীকে পড়ানো হয় কলেজটিতে। শিক্ষার্থীদের আবাসনের জন্য 1969 সালে নির্মাণ করা হয়েছিল শেরেবাংলা ছাত্রাবাস নামের দ্বিতল ভবনটি। 2015 সালে একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণার পর 1 দশকেও আর কোনো ছাত্রাবাস পায়নি কলেজটি। আমি প্রতিনিয়ত 20 কিলোমিটার দূর থেকে নবাব সিরাজউদ্দৌলা কলেজে আসি। আমাদের এই যে ছাত্র হোস্টেলটা রয়েছে এটা এখনো মেরামত হয়নি, যেখানে ছাত্ররা বাইরে থাকছে ডাবল খরচ দিয়ে। বাইরে ছাত্ররা যে টাকা দিয়ে থাকে সেই টাকা দিয়ে তাদের পরিবারের পক্ষে অনেকটাই কঠিন হয়ে পড়ে কিংবা কষ্টসাধ্য হয়ে পড়ে তাদেরকে চালানো। কলেজ কর্তৃপক্ষ বলছে তারা 6 তলা বিশিষ্ট একটি ছাত্রাবাসের আবেদন জমা দিয়েছে, কিন্তু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দূর দূরান্ত থেকে কলেজ করে, এতে শিক্ষার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিকমতো তারা ক্লাসে আসতে পারে না বা সময় মতো পরীক্ষার হলে সেই পরীক্ষা দেওয়ার জন্য তাদের ব্যাহত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিকট আমরা একটি আবেদন পাঠিয়েছি। আমরা ওই আবেদনটা প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন বর্তমানে আমাদের কোনো হোস্টেল প্রজেক্ট চালু নেই। পরবর্তীতে চালু হলে আমরা ওইটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। ছাত্রদের আবাসন সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটি প্রত্যাশা ভুক্তভোগী ছাত্রদের। এনটিভি নিউজ ডেস্ক। ক্রিকেট বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিশ্চিত করতে বিপিএলে ব্যাটিং বান্ধব উইকেটের প্রয়োজনীয়তা অনুভব করছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্সের হয়ে গত 3 মৌসুম ধরে অধিনায়কত্ব করা সোহান এবারও খেলতে চান চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। নীলা মজুমদারের রিপোর্ট। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টি-20তে গ্রুপ পর্বের 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই বাংলাদেশ খেলবে ভারতের কলকাতায়। শেষ ম্যাচটি খেলবে মুম্বাইয়ে। 2টি ভেন্যুর উইকেটই সাধারণত সুবিধা পান ব্যাটাররা, ফলে হাই স্কোরিং ম্যাচই দেখতে পান দর্শকরা। বিশ্বকাপের কন্ডিশনের কথা মাথায় রেখে বিপিএলও ব্যাটিং বান্ধব উইকেট দেখতে চান সোহান। আমার কাছে মনে হয় যে হাই স্কোরিং ম্যাচ হবে ওয়ার্ল্ড কাপে, সো আশা করবো যাতে বিপিএলে উইকেটটা ভালো থাকে এবং যাতে হাই স্কোরিং ম্যাচই হয় ইনশাল্লাহ। প্রতিটা জায়গায় টপ অর্ডার বলেন, লোয়ার অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, ডিফারেন্ট রোল থাকে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে যার রোলটা টিমের জন্য যতটুকু পারফর্ম করা লাগে ওই জায়গা থেকে চেষ্টাটা করবে সবাই। প্রতিবার শক্তিশালী দল গড়লেও 2017 সালের পর বিপিএলের শিরোপা পুনরুদ্ধার করতে পারেনি রংপুর রাইডার্স। এবার সেই খরা গোছাতে চান এই উইকেট রক্ষক ব্যাটার। না, অবভিয়াসলি দেখেন, সবসময় বলে যে রংপুর সবসময় ফাইনাল খেলার জন্যই টিম করে। অবভিয়াসলি বড় বড় অনেক নাম আছে, বাট আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য সেম টাইম আমাদের মাঠে আমরা কীভাবে পারফরমেন্স করতেছি এটার উপরে আসলে ডিপেন্ড করবে। অবশ্যই যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে হয়তো ইনশাল্লাহ ফাইনাল খেলবো। টি-20তে গত 1 বছরে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটাররা উল্লেখযোগ্য রান না পেলেও বিশ্বকাপে নিজেদের সেরা ফর্মে থাকবেই বলে আশাবাদী সোহান। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।
সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।